জনাব শফিকুল আলম, সম্প্রতি তো অর্থবছর 2025-26-এর বাজেট ঘোষণা করা হলো। এখানে এনার্জি এবং পাওয়ার সেক্টরে যে বাজেট ঘোষণা করা হয়েছে, গত বাজেটের বিবেচনায় এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আমজাদ ভাই। এবার বাজেট কিছুটা ওভারঅল কমিয়েছে গভর্নমেন্ট, সেটা আসলে প্রয়োজনীয়, কারণ যেহেতু সেভাবে পাওয়ার প্ল্যান্ট এক্সপান্ড করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের নেই ইমিডিয়েটলি, তো সেক্ষেত্রে এটা লজিক্যাল। অন্যদিকে পাওয়ার সেক্টরে কমানোর পরে আবার জ্বালানি খাতে কিছুটা বাড়িয়েছে গভর্নমেন্ট, যেটারও যুক্তিযুক্ত কারণ আছে। আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এবং জ্বালানি নিরাপত্তা আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো ধরনের ডিসরাপশনে আমাদের সিগনিফিকেন্টলি অ্যাফেক্টেড হতে হয়। তো সেক্ষেত্রে এটা গভর্নমেন্টের একটা পজিটিভ ইম্প্যাক্ট। তবে প্রশ্ন থেকেই যায় যে আসলে 1000 কোটি থেকে 2000 কোটি টাকা করা হলো, এটা আসলে সাফিসিয়েন্ট কিনা, সেক্ষেত্রে প্রশ্ন আছে। এবং এটা হয়তো পরবর্তী রিভাইজ বাজেট বা অন্য আলোচনার পর বা স্টেক হোল্ডারদের ফিডব্যাকের পর কিছুটা হয়তো গভর্নমেন্ট রিভিশন করতে পারে। আর অন্যদিকে আমরা যদি দেখি, গভর্নমেন্টের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে সাবসিডি যাতে গ্র্যাজুয়ালি কমানো যায়। তো সেক্ষেত্রে পাওয়ার সেক্টরেই প্রায় 11,000 কোটি টাকা কমানোর একটা পরিকল্পনা গভর্নমেন্টের রয়েছে, এবং পুরো পরিকল্পনাটা আমরা বাজেটে দেখতে পাইনি, হয়তো পরবর্তীতে তারা অ্যাকশন প্ল্যান শেয়ার করলে তখন আমরা বুঝতে পারবো। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে লক্ষ্যমাত্রা ঠিক করা, এটা হচ্ছে একটা দিক। অন্য আরেকটা দিক হচ্ছে যে বাস্তবায়ন। কারণ বছরের শুরুতেও গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়েছিল যেখানে প্রায় সম্ভবত 10,000 কোটি টাকার মতো সাশ্রয় করা যায় কিনা যদি তেলের ব্যবহার কমানো যায়। সেটা জানুয়ারির দিকে ঠিকই ছিল, কিন্তু ফেব্রুয়ারির পরে যখন সামার আসা শুরু করলো এবং চাহিদা বাড়া শুরু করলো, তখন সেটা 2-3% তেলের যে শেয়ার ছিল সেটা গ্র্যাজুয়ালি বেড়ে কোনো দিন 18-19% চলে গেল, এবং অ্যাভারেজ 8-9-10% থাকে। তাহলে এটা আমরা তো আসলে বাস্তবায়নটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে 11,000 কোটি টাকা গভর্নমেন্ট কামাতে চাচ্ছে, সেটার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যদি থাকে এবং সেটাকে পেরিয়ডিক্যালি মনিটরও করা যে বাস্তবায়ন করা যাচ্ছে কিনা। আবার আমরা যদি দেখি নবায়নযোগ্য জ্বালানি খাত, যেটাতে আসলে গুরুত্ব দেওয়া প্রয়োজন, হ্যাঁ, এডিপিতে কিছু অ্যালোকেশন আছে, যেটা ক্যারি ফরওয়ার্ড প্রজেক্ট, যেমন জামালপুরে 100 মেগাওয়াটের যে সোলার প্রজেক্ট আছে সেটার জন্য অ্যালোকেশন আছে, প্রিভিয়াস ইয়ারেও ছিল। কিন্তু প্রাইভেট সেক্টরকে যদি ইনসেন্টিভাইজ করতে হয়, সেই ধরনের কোনো আমরা ফিসকাল মেজার আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ গত বছর যেটা 100 কোটি টাকার একটা তহবিল ছিল, খুবই স্বল্প বাজেট বলা চলে, সেটা এবছর হয়তো বাড়ানো যেত, যাতে আমরা কুইকলি রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি বাড়াতে পারি। বরং সেই বাজেটটা, সেই পরিমাণটাকে আসলে বাজেট থেকে এক্সক্লুড করা হয়েছে। এটা একটা সাইড বলা হচ্ছে যেখানে গভর্নমেন্ট আবার রিভিজিট করতে পারে যে নবায়নযোগ্য জ্বালানির জন্য কোনো একটা বাজেট রাখা যায় কিনা। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের জন্য খুব সম্ভবত বাজেটটা বাড়িয়েছে। তো সেক্ষেত্রে এখানে রিনিউয়েবল এনার্জিকেও যদি ট্যাগ করা যেত, যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আন্ডারে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর সময় সেই ফান্ডটা ব্যবহার করা যাবে, এটা আরেকটা দিক। তবে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন, সেটা হচ্ছে 2 বছর আগে সম্ভবত সারচার্জ, এনভায়রনমেন্টাল সারচার্জ ইম্পোজ করা হয়। সেটা হচ্ছে যে দ্বিতীয় গাড়ি কেনা হলেই এনভায়রনমেন্টাল সারচার্জটা পড়বে, কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা পলিউটিং, সেটার ক্ষেত্রে সারচার্জ প্রযোজ্য, ঠিক আছে, বোঝা যাচ্ছে। কিন্তু ইলেকট্রিক ভেহিকেল যখন আমরা বলছি গ্র্যাজুয়ালি ইলেকট্রিক ভেহিকেলে যাব, এবং 2030-এর ভিতর 30% ইলেকট্রিক ভেহিকেলের শেয়ার আমরা বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে সারচার্জটা আসলে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এই গভর্নমেন্ট সেটা রহিত করেছে, সেটাকে অবশ্যই পজিটিভ বলা যায়। অন্যদিকে এলএনজির ট্যাক্সের যে ব্যাপার, ভ্যাটের যে ব্যাপার, সেটার দুইটা দিকই আছে। গভর্নমেন্ট একদিকে প্রাইস বাড়াচ্ছে, অন্যদিকে ভ্যাট আসলে এটা কিভাবে করবে সেই জিনিসটাও দেখার বিষয় আছে। সেটার রেজাল্ট কি ভোক্তা পর্যায়ে আসবে কিনা, কারণ ওখানে যদি ভ্যাট কমে যায়, আমরা আমদানি পর্যায়ে তো এটা, তাই না? তো তাহলে যদি এটা কি ভোক্তা পর্যায়ে যারা ব্যবহার করবে তাদের ক্ষেত্রে কি প্রাইসে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, কারণ ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট 30% না কত শতাংশ গ্যাসের দাম বাড়ালো। তো সেটা একটা দেখার বিষয়। আবার এলপিজির ক্ষেত্রে বাড়ানো, এখন এটাও একটা প্রশ্ন, কারণ আমরা এখন তো দেখতে পাচ্ছি সিলিন্ডারের, হ্যাঁ, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে কিন্তু ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাভেলেবল অল্টারনেটিভ, তাই না, গ্রামে গঞ্জে লোকজনকে ব্যবহার করতে হচ্ছে এলপিজি। তো ওভারঅল এই জিনিসগুলো আসলে ম্যাচ করানো প্রয়োজন। আমাদের এনার্জি ট্রানজিশনের জন্য প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ লিঙ্কেজ যেন থাকে, সেই জিনিসটা দেখা দরকার। না, আপনি রাইটলি বলেছেন, যেটা হচ্ছে আমরা গত বাজেটে মূল বরাদ্দে যেটা দেখছিলাম, যে বিদ্যুৎ খাতের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ ছিল, আর জ্বালানি খাতের জন্য বরাদ্দ ছিল
6,000 কোটি টাকা। এটা পরবর্তীতে বাড়িয়ে বিদ্যুৎ খাতের জন্য 62,000 কোটি টাকা করা হয়েছে, আর জ্বালানি খাতের জন্য এটা 8,000 কোটি টাকা। মোট বিদ্যুৎ জ্বালানি মিলে 70,000 কোটি টাকা করা হয়েছে। কিন্তু এবার হুট করে এটা প্রায় 40,000 কোটি টাকার ঘরে নামিয়ে নিয়ে আসলো। এটা কি ধরে রাখা যাবে নাকি আবারও বাড়াতে হবে, কি মনে হয়? আপাত দৃষ্টিতে ধরে রাখা কঠিনই মনে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বাড়ছে গ্লোবালি। সো তেলের দাম বাড়া মানেই হচ্ছে সেটার সরাসরি ইম্প্যাক্ট পড়া আমাদের পিকিং পাওয়ার ডিমান্ড মিট করতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে খরচে অপশন যেটা আমাদের পাওয়ার সেক্টরে সেটা কিন্তু তেল, এবং এটা 10% ব্যবহার, মানে যেটা আপনার অ্যানালাইসিসও মাঝে মাঝে আপনি শেয়ার করেন আপনার ম্যাগাজিন থেকে, প্রতি 10%-এর জন্য মানে হচ্ছে যে 30% খরচ জ্বালানি খরচ। কাজেই এটা যখন 6-7% বেড়েছে মাঝখানে 2-3 দিনের ভিতরে, এরকম একটা নিউজ আছে, তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আমরা যদি খরচটা আসলে কমাতে চাই তাহলে এই তেলের ব্যবহারটা কীভাবে আরেকটু র্যাশনাল পর্যায়ে রাখবো, অন্যান্য পাওয়ার প্ল্যান্টের ব্যবহারগুলো এবং মানে যেটা মেরিট অর্ডার ডিসপ্যাচ সেটা আমরা কিভাবে কতটুকু করতে পারবো, সেই ধরনের প্রপার পরিকল্পনা এবং বাস্তবায়ন সেটা যদি করা যায় তাহলে হয়তো আমরা কিছুটা র্যাশনাল পর্যায়ে রাখতে পারবো সাবসিডিটাকে। কিন্তু গ্লোবালি যদি আবার এলএনজির দাম বেড়ে যায় সেক্ষেত্রে আসলে আমাদের এই জিনিসটা মেনটেন করা খুবই কঠিন হবে। সবচেয়ে বেশি এখন জরুরি যেটা, সেটা হচ্ছে এক বছর না, আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর এই ধরনের পরিকল্পনা নেয়া। বাজেট অবশ্যই তার রিফ্লেকশন থাকবে, তো অ্যানুয়াল বাজেট তো আমাদের 4-5 বছরের বাজেট আমরা দিচ্ছি না, কিন্তু সেটাকে আসলে পরিকল্পনাটা এমন হওয়া উচিত যে 5 বছর শেষে আমরা সাবসিডিটাকে 30% বা 40% আমরা কমাবো, 50% কমাবো, 10 বছরে গিয়ে আমরা 70-80% কমাবো। এই ধরনের একটা বৃহৎ পরিকল্পনা দরকার। মানে আপনি রাইটলি বলেছেন, কিন্তু যেটা আমরা গত 15 বছরের বাজেটে যেটা দেখেছি, বাজেট ঘোষণার সময় একটা রোডম্যাপ থাকতো জ্বালানি এবং বিদ্যুৎ খাত নিয়ে। এবার জ্বালানি খাতে বিশেষ করে অনুসন্ধানে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে, যে নতুন অনুসন্ধানের জন্য। আমরা জানি যে 2028 সালের মধ্যে প্রায় 134টা নতুন কূপ খনন করা হবে, এটা অনুসন্ধান এবং উন্নয়ন কূপ মিলিয়ে, যেটার গ্যাসের যোগান বাড়ানো এবং ধরে রাখা। কারণ আমরা জানি যে নিজস্ব যোগান যদি 2000-এর উপরে না রাখা যায়, গ্যাসের যে সংকট এবং অব্যাহতভাবে সরবরাহ সংকট হলে, আবহাওয়ার কারণে এলএনজি আমদানি বন্ধ থাকলে বা বৈশ্বিক কোনো কারণে এলএনজি সরবরাহে বিঘ্নিত হলে আমাদের সমস্যা খুব জরুরি হবে। সো আমাদের যে সীমিত সম্পদ আছে এটাকে আহরণ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। এবং কাকতালীয়ভাবে এবারের বাজেটেও কয়লা নিয়ে কোনো কিছু বলা হয়নি। কিভাবে দেখবেন যদি ছোট করে বলেন? না, অবশ্যই আমাদের নিজস্ব রিসোর্স তো ইউটিলাইজ করতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট এটা একটা ট্রেন্ড চেঞ্জ করেছে, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। কারণ অন্যান্য ট্রেন্ডে আমরা দেখেছি যে বাজেটে নর্মালি জ্বালানি খাতে অ্যালোকেশনটা গ্র্যাজুয়ালি কমেছে, বাড়েনি। তো এবার গভর্নমেন্ট সেটা বাড়িয়েছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেটা হয়তো গ্যাসের জন্যই গভর্নমেন্ট বরাদ্দ রেখেছে, তবে কয়লার ক্ষেত্রে এই জিনিসটা এই মুহূর্তে আসলে বৈশ্বিক যে পরিস্থিতি বা এটার যে ইনভেস্টমেন্ট বা বিভিন্ন ব্যাপার আছে, সেই জায়গায় আসলে এটা আসলে সন্দিহানি মনে হয় যে আসলে এটা কীভাবে এগোনো যাবে। বরং গ্যাসের ক্ষেত্রে গভর্নমেন্ট হয়তো আরও বেশি গুরুত্ব দিতে পারে যে এটা কিভাবে আমরা আমাদের রেগুলার যে সাপ্লাই আছে সেটাকে যেন আমরা একটা সার্টেন লেভেলের ধরে রাখতে পারি, একটা সার্টেন 2000+ ধরে রাখতে পারি, যাতে আমাদের আমদানি নির্ভরতা আমরা কমাতে পারি। সেটা একটা দিক। তবে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এনার্জি মিক্সটা, এই পাওয়ার সেক্টরের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের একটা হলিস্টিক প্ল্যানও প্রয়োজন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসছে, তারপর আমাদের যে পাওয়ার সিস্টেমে যে আদার বেসডোর পাওয়ার প্ল্যান্ট আছে, এইগুলোকে আমরা কিভাবে অপটিমালি ব্যবহার করে আমরা আসলে আমদানি নির্ভরতাই বলি কিংবা আমাদের যাতে ডিসরাপশন না হয় আমাদের বিদ্যুৎ সরবরাহে, সেই জায়গাটা যাতে আমরা করতে পারি, সেটাও দেখার বিষয় আছে। ধন্যবাদ আপনাকে এনার্জি অ্যান্ড পাওয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমরা ভাইয়া।